আমাদের ক্লাস মাঝখানে 40 মিনিট ওভার হয়ে যাওয়াতে ক্লাসটা সাময়িক টার্মিনেটেড হয়ে গেছে। আমরা আবারও ক্লাসে অংশগ্রহণ করছি। সবাইকে আবার স্বাগত। আমাদের প্রায় 60 জনের উপরে ছিল, এখন 35 জন কেবল। আচ্ছা, আরো যুক্ত হচ্ছে হোক, আমরা আমাদের ক্লাস আবার শুরু করছি। আমরা হোস্টেলে থাকতে হলে কার সাথে যোগাযোগ করতে হবে? কি ব্যাপারে বলো? হোস্টেলের ব্যাপারে। হোস্টেল কি সূচনা ইসলাম বলছো? সূচনা? জি স্যার। আচ্ছা, সূচনা ঠিক আছে। হোস্টেলের ব্যাপারে অবশ্যই আমাদের এখানে একটা আগের একটা হোস্টেল ছিল, নতুন আরেকটা হোস্টেল হয়েছে, খুবই সুন্দর আধুনিক হোস্টেল। সেই সুবাদে অ্যাকোমোডেশনটা অনেক ভালো দুই হোস্টেল মিলে। তো তুমি যদি অনেক দূরের হয়ে থাকো, একজন বলছে স্যার শোনা যাচ্ছে না। আমার কথা সব মিলে শুনতে পাচ্ছ? যারা শুনতে পাচ্ছ না মনে হয় তাদের ডিভাইসে প্রবলেম হচ্ছে, একটু চেক করে নাও। আচ্ছা, তো হোস্টেল আমাদের কলেজ খুললে অবশ্যই হোস্টেলের খালি সিট থাকার সাপেক্ষে আমাদের করা হয়। যারা দূর দূরান্ত থেকে আসছে, যাদের সমস্যা ফিনান্সিয়াল প্লাস এখানে থাকার সুযোগ নাই, যারা অনেক দূর থেকে আসছে, অনেক দূরের ডিস্ট্রিক্ট থেকে, এসব মধ্যে প্রায়োরিটি দেওয়া হয়। সিট খালি থাকলে তাদেরকে সিট দেওয়া হয়। একটা সময় আসে, নোটিশ করা হয়, একটা ফর্ম ফিল আপ করে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে জমা দিতে হয়। সেটা আরো পরের ব্যাপার, ওটা নিয়ে টেনশন করবার নাই, কিছু করার নাই। ওটা জয় করা সিট থাকে সে কটাই ওভাবে অ্যাকোমোডেট করা হয়। সবাইকে তো আর সিট দেওয়া সম্ভব না, আমাদের ফুললি আবাসিক না, এটা শতভাগ আবাসিক নয়। তো এখানে আমাদের প্রশাসন ওনারা লক্ষ্য করেন যে স্টুডেন্টের বাসায় বেশি দূরে কিনা, তার ফিনান্সিয়াল প্রবলেম আছে কিনা, বাবার সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো দেখে আসলে বিবেচনা করে সিট দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তীতে তুমি যোগাযোগ করবা। জি স্যার। এটা আলাদা বিভাগ আছে, হোস্টেল সুপার থাকেন, ওনার কাছে এটা দায়িত্ব থাকে। এটা নিয়ে প্রিন্সিপাল স্যার বা অযথা এগুলো নিয়ে স্যারকে প্রশ্ন করে মানে জর্জরিত করবার দরকার নেই। তোমরা এতগুলি স্টুডেন্ট, সবাই যদি কোনো না কোনো ভাবে তোমাদের বাবা মারা প্রিন্সিপালকে ফোন দিয়ে কথা বলে, তাদের ওনার বাধ্য থাকবেন উনি ফোন বন্ধ রাখতে, কারণ সবার ফোন তো রিসিভ করে কথা বলবার আসলে অবস্থা কারো থাকবে না, তাই না? এই জন্য আমি যেহেতু বলছি যে এখন যেহেতু হোস্টেলের ব্যাপারগুলো এখনো হয় নাই, যেহেতু তোমরা কলেজে আসতে পারছো না, ক্লাস করতে হচ্ছে, সেই হোস্টেলের বিষয় আরো পরে ক্লাস চালু হোক, তুমি সব জানতে পারবে, নোটিশ বোর্ডে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা। আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলছি, যেমন বিভিন্ন প্রকাশনী বইগুলো তারা সিলেবাসের আলোকে বই বানানোর চেষ্টা করে বাংলা ভার্সনে। তোমরা লক্ষ্য করেছো যে আমাদের সিলেবাস কারিগরি শিক্ষা বোর্ড যেটা প্রোভাইড করছে আমাদের, সেই সিলেবাসটা হচ্ছে ইংলিশে, তাই না? কিন্তু আমাদের মাধ্যম পরীক্ষা দেওয়ার মাধ্যমটা হচ্ছে বাংলা, সেই সুবাদে বইগুলো বাংলায় করা হয়। তো এই সিলেবাসের আলোকে বিভিন্ন ইংলিশ বইয়ের রেফারেন্স নিয়ে বিভিন্ন রাইটার তারা বিভিন্ন প্রকাশনীর মাধ্যম দিয়ে বইগুলো লিখে থাকেন। যেমন হক প্রকাশনী আছে, টেকনিক্যাল প্রকাশনী আছে, বেশ কিছু প্রকাশনী আছে। যেমন আমার কাছে এই মুহূর্তে দেখো হক প্রকাশনী একটা রেফারেন্স বই আছে। রেফারেন্সও বলবো না, যে রেফারেন্স আসলে কারিগরি শিক্ষা বোর্ড আসলে ওনারা জানিয়েছে। আচ্ছা, এটা উল্টা দেখাচ্ছে, মানে মিররিং একটু ইফেক্ট করছে, তারা ঠিক করে নিই। এখন দেখতে পারবে, ঠিক আছে? অনেকে হয়তো বা এই বইটা কিনেছো, তাই না? জি স্যার। আচ্ছা, তো বই যে কেউ যেটা নিতে পারে, আমি কোনো প্রকাশনীকে স্পেসিফিক বলবো না, আমি যে কেউ যে কোনো বই নিতে পারো। তবে পুরো ক্লাস জুড়ে একটা বই হলেই ভালো হয়, পাশাপাশি অন্য প্রকাশনী বই রাখতে পারো রেফারেন্স হিসেবে। আমারটা তো অন্যরকম। তোমারটা স্যার অন্যরকম, আপনারটার সাথে মিলতেছে না মনে হচ্ছে। এটা কি নতুন বই না? আমারটা এটা পুরাতন, মানে 1 বছর আগে। তুমি নতুন নিয়েছো কিনা প্রকাশ কাল? আমারটা হচ্ছে হক পাবলিকেশনের, হক পাবলিকেশনের। হ্যাঁ, এটাও হক রে বাবা, এই যে এখানে হক লেখা আছে, এই যে হক। স্যার বইয়ের ডিজাইন না চেঞ্জ। আচ্ছা, সো তার এটা মানে নতুন বই আসছে, এটা আমার আগের বই, পুরান বই। এরা তো বইয়ের কাভার টাভার চেঞ্জ করে প্রতি বছর, বইয়ের চেহারা চেঞ্জ করে। তুমি একটু প্রকাশকাল দেখো, এই যে বইয়ের ভিতরের পেজে এখানে স্যার মিল থাকবে না?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাছাকাছি মিল থাকবে। এখন যদি নতুন কোনো পেজ ঢোকে, বাড়তি কিছু কথা ঢোকে, তাহলে তবে পেজের নাম্বারটা চেঞ্জ হতে পারে, কাছাকাছি থাকবে। আমি বলে রাখছি যে একই বই হলে সুবিধা কি জানো, যে টিচার যদি বলে যে এই চ্যাপ্টারে এত নম্বর পৃষ্ঠার এত নম্বর প্রবলেমটা একটু দেখো, তাহলে সবার বই যদি একই রকম হয়, সুবিধা কি জানো, তোমার ওই প্রবলেমটা খুঁজে পাওয়াটা সহজ হবে। এই জন্য আমি একটু বলছি মিলে যে ওইটা একটু মিলে দাও। হ্যাঁ, আমরা মিলে দেখবো। একজন কি জানি ছবি দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন কি জানি ছবি দেখাচ্ছে, সমস্যা নাই। তো তোমরা সবাই, আমি আমার অনলাইন ক্লাস করবার সময় অবশ্যই বলছি, তুমি কাছে তোমার টেবিলে যে জিনিসটা রাখবে, একটা হচ্ছে খাতা, কলম, ক্যালকুলেটর, আর হচ্ছে বই রাখতে পারো, একটা বই, ঠিক আছে? তারপর আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি এখানে দেখাবো, সাথে বই নিয়ে কিছু কথা বলবো। সব মিলিয়ে আশা করছি তোমাদের অনেক অর্থবহ ক্লাস হবে। তো ঠিক আছে, আমরা যাদের কাছে বই আছে একটু বইটা একটু খুলে দেখো, বইটা একটু খোলো। বই শুরুতেই দেখবা যে ইংলিশে একটা সিলেবাস দেওয়া আছে, যেটা কারিগরি শিক্ষা বোর্ড প্রোভাইড করেছে আর কি। ইংলিশে একটা সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাস আলোকে এরা এই বইটা সাজিয়েছে আর কি বাংলায়। হ্যাঁ, সূচিপত্র। এখানে আমাদের এই সাবজেক্টের টোটাল চ্যাপ্টার হচ্ছে 14টা চ্যাপ্টার। কিছু কিছু চ্যাপ্টার আছে যে বেশ জটিল ম্যাথমেটিক্যাল টার্মে ভরা, সেই ক্লাসগুলো অনেক দিন ধরে নিতে হয়, 2 সপ্তাহ ধরে না লাগে একটা চ্যাপ্টার বুঝবার জন্য। কিছু কিছু চ্যাপ্টার আছে যে একদিনে 2টা চ্যাপ্টার শেষ করবার সুযোগ আছে। কিছু চ্যাপ্টার বেশ ছোট, কিছু চ্যাপ্টার আছে জটিল বড়। আমরা চ্যাপ্টারের গুরুত্ব অনুযায়ী ক্লাসে সময় দিব, সেভাবেই সময় দিব। যারা এখন অ্যাটেন্ডেন্স দাও নাই, তারা কষ্ট করে, এখন তোমাদের সিরিয়াল নাম্বারটা আমি জানিয়েছি। হ্যাঁ, আপনার এরপরে তো আমরা 80 মিনিটের ক্লাস, হ্যাঁ এরপরে জয়েন করবো আপনারটাতে। ঠিক আছে, আমার মনে হয় আমার ক্লাসের পর 11:30টায় তোমাদের আইনুল স্যারের ক্লাস আছে, ফিজিক্স ক্লাস, তাই না? ফিজিক্স 1। জি স্যার, জি স্যার। তো স্যার আমাকে একটু নোটিশ করতে বললো যে অবশ্যই যেন তোমাদের জানিয়ে দিই যে আমার ক্লাস পরপরই যেন আইনুল স্যারের ক্লাসে ঢুকবো। আর প্রত্যেকটা স্যারের জুম আইডি এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, তাই না? এটা কিন্তু স্যার বারবার জানাবে না, আমিও হয়তো নতুন নতুন প্রত্যেকদিন জানাচ্ছি, আগামীতে আমি জানাবো না। আমি জানি যে স্টুডেন্ট কাছে রুটিন আছে, তাদের কাছে টিচারের জুম মিটিং আইডি এবং পাসকোড আছে, এই জন্য সমস্যা নেই। ওকে, আমাদের টোটাল 14টা চ্যাপ্টার। এবং খেয়াল করবা কারিগরি শিক্ষা বোর্ডের যে সিলেবাসটা আছে, সেখানে কিছু প্র্যাকটিক্যালের লিস্ট দেওয়া আছে, তাই না? বেশ কিছু প্র্যাকটিক্যালের লিস্ট দেওয়া আছে, প্রায় 14টা, 15টা, 13টা। আমরা এই প্র্যাকটিক্যাল শব্দ হচ্ছে, আচ্ছা, আমরা এই প্র্যাকটিক্যাল গুলো করবার চেষ্টা করবো, এগুলো সবগুলো ইনশাল্লাহ। এরপরও যদি এর বাইরেও কিছু আমাদের সময় থাকে করার সুযোগ থেকে, আমরা প্র্যাকটিক্যাল গুলো করবো। প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। এই বইটার নামই তো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, মানে মৌলিক ব্যাপারগুলো জানানো হবে। ইলেকট্রিক্যাল তো বিশাল বড় একটা ব্যাপার। একজন চ্যাটিং দিয়েছে 72, খুব সুন্দর, মানে সে 3টা ক্লাসেই উপস্থিত ছিল, আজকেরটা সহ। বাকিরাও অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও বাবা। আচ্ছা, ইলেকট্রিসিটি এবং প্রকৃতি প্রথম চ্যাপ্টার, বইটা একটু খুলে দেখতে পারো। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রিসিটি এবং প্রকৃতি, ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস নেচার। তো আমাদের এই সাবজেক্টে ইলেকট্রিসিটি নিয়ে, ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টাল তো বিশাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বিশাল বড় একটা শাখা, অনেক বড় শাখা। আমাদের চলতে ফিরতে যেটা আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, মাথার উপরে যে ফ্যান ঘুরছে সেটাও ইলেকট্রিসিটিতে চলে। কিন্তু তোমরা কম্পিউটার স্টুডেন্ট, তোমাদের জাস্ট বেসিক কিছু ধারণা দেওয়া হবে। এই জন্য বইটার নামটাই হচ্ছে কিন্তু এরকম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। একদম মৌলিক জিনিস জানানো হবে, যেটা তোমরা নিতে পারবে ইনশাআল্লাহ। কারণ এত জটিল বিষয়গুলো থাকলে তোমরা নিতে পারবে না, কারণ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, ফ্রেশ নিউ কামার। সেই হিসাবে এই টপিকগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। বিদ্যুৎ, অনেকে বিদ্যুৎ সম্পর্কে জানো টুকটাক, বিদ্যুতের অস্তিত্ব প্রতিনিয়ত তোমরা দেখছো চলতে ফিরতে। একটা মোবাইলে চার্জ শেষ হচ্ছে, মোবাইল আবার চার্জ দিচ্ছ, বিদ্যুতের সাহায্য নিতে হচ্ছে। কারেন্ট চলে গেলে আমরা বুঝতে পারি যে বিদ্যুতের গুরুত্বটা কতটুকু, অন্ধকারে এত বিরক্ত লাগে। আগের সময় মানুষের বিদ্যুৎ ছিল না, তারা প্রদীপের বাতি, যেটা ধরো হারিকেন, মোমবাতি, এগুলো দিয়ে তারা নিজেদের অন্ধকার দূর করবার চেষ্টা করেছে। এখন আমাদের হারিকেনের আলো, মোমের আলোই মনে হয় না, মনে কিছুই দেখতে পাচ্ছি না। আগের মানুষজন কিন্তু এগুলো দিয়ে চলছে ফিরছে, তারা পড়াশোনা করেছে। তো
আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিসিটি এবং প্রকৃতি। বিদ্যুৎটা কি আমরা বিদ্যুৎ নিয়ে জানবো। তো আমি বইয়ের পেজ উল্টে উল্টে বইয়ের পাতা লাইন বাই লাইন রিডিং করে কিন্তু তোমাদেরকে আমি বোঝাবো না। আমার এই ক্লাসগুলোর প্রত্যেকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি আছে আমার, আমি বের করব স্ক্রিন শেয়ার দিয়ে, তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে, যদি কোনো প্রশ্ন থাকে কথা বলবে। এখন যদি কেউ মনে করো স্যার একজনই শুধু প্রশ্ন করেই যাচ্ছে, আমি কি বলবো না? হ্যাঁ অবশ্যই প্রশ্ন সবার করবার সুযোগ আছে, কিন্তু যে মেয়েটা প্রশ্ন করছে সেই প্রশ্নটা যদি তোমারই হয়ে থাকে তাহলে হলো তার মাধ্যমে তুমি উত্তরটা পেয়ে গেলে। কারণ প্রশ্ন করারও একটা স্মার্টনেস থাকতে হবে, অবান্তর কিছু প্রশ্ন করা যাবে না, অবশ্যই টপিক রিলেটেড, সাবজেক্ট রিলেটেড প্রশ্ন করতে হবে, যে প্রশ্নটার অ্যান্সার বললে বাকি মেয়েরাও উপকৃত হবে, ঠিক আছে? তো সেই একটা নির্দিষ্ট কোনো মেয়ের প্রশ্নে যদি বাকিরা উপকৃত হয়, বাকিরা উত্তর পেয়ে যায়, তাহলে বাকিদের অযথা টেনশন করবার কিছু নাই যে স্যার একজনই শুধু প্রশ্ন করে আমি কিছু করতে পারি না। সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? সবাই যদি গঠনমূলক কোনো প্রশ্ন থাকে সাবজেক্ট রিলেটেড অবশ্যই প্রশ্ন করবেন। তো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি। আমি আমার সাবজেক্টের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আছে, ডিজিটাল প্রেজেন্টেশন যেটা কম্পিউটার রিলেটেড, সেই প্রেজেন্টেশনটা শেয়ার করছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। কিছু লেখা ঢেকে যাচ্ছে এগুলোর জন্য, এটা কি ছোট করা যায়? আচ্ছা একটু ঢেকে রাখা যাচ্ছে এটা না, কই আবার চলে আসছে তো। সরানো যাচ্ছে না। হাইড করার সিস্টেমটা টপ টু বটম। আচ্ছা উপরে কিছু লেখা ঢেকে যাচ্ছে এই স্ক্রল বারের জন্য, এই যে এটার জন্য কিছু লেখা ঢেকে যাচ্ছে। আচ্ছা যাক সমস্যা নেই, আমি এটা পড়ে শোনাচ্ছি। এটা সাবজেক্ট কোড 66712 ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। আমার পরিচয় আবারও দেওয়া আছে এখানে। আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করছি। আচ্ছা একটু বলে রাখি, এই সাবজেক্ট আসলে ফার্স্ট সেমিস্টার আছে, কিছু ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার আছে। তোমার ফার্স্ট সেমিস্টার কম্পিউটার, তোমাদের এটা আছে। সেকেন্ড সেমিস্টার আবার এআইডিটি আছে। এআইডিটি এখানে একটা এআইডিটি ডিপার্টমেন্ট আছে, জানো নিশ্চয়ই, আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি। আর্কিটেকচার একটা ডিপার্টমেন্ট আছে, তারা সেকেন্ড সেমিস্টার এই সাবজেক্টটা পড়বে। তো তোমার ফার্স্ট সেমিস্টারে পড়ছো এটা সাবজেক্ট টিপিসি এগুলোর কথা বলছি, আমি মার্কস নিয়ে কথা বলেছি, মার্কস নিয়ে কথা হয়েছে আমাদের। এটা এবার দেখো টেস্ট সাইকেল ডায়াগ্রাম, আমরা যে ক্লাস টেস্ট কুইজ টেস্ট নেই না, এই সাইকেলটা একটু দেখে নাও। ক্লাস টেস্ট কুইজ টেস্ট কখন হবে, কিভাবে হবে। সেমিস্টার শুরু হলে প্রথমেই এক সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস হবে, 3 সপ্তাহ ক্লাস হতে পারে। এরপর পরই আমরা কুইজ টেস্ট দিব, কুইজ টেস্ট 1 প্রথম কুইজ টেস্ট। এরপরে কিছুদিন যাওয়ার পরে আমরা ক্লাস টেস্ট 1 নিব। একটা কুইজ টেস্ট 1 আর একটা ক্লাস টেস্ট, এই দুটো শেষ হবার পর মাঝামাঝিতে আমরা মিড টার্ম নিব। মিড টার্ম শেষ করবার পরে আমরা কুইজ টেস্ট 2 নিব, ক্লাস টেস্ট 2 নিব। এইভাবে দেখো মোটামুটি 2টা কুইজ টেস্ট 2টা ক্লাস টেস্ট শেষ হয়ে গেল। এরপরে তোমাদের প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা হবে। অনেক ক্ষেত্রে আমরা জানি যে থিওরি হবার পর প্র্যাকটিক্যাল হয়, কিন্তু তোমরা 2010 প্রবিধান তোমাদের প্রবিধান সম্পর্কে ধারণা আছে কিনা? আচ্ছা তোমাদের 2016 প্রবিধান, 2010 না, প্রবিধানের যা ধারণা আছে কিনা আমি জানি না। প্রতি 5 বছর 6 বছর পর পর কারিগরি শিক্ষা বোর্ড তারা তাদের এই যে কারিকুলাম, বিভিন্ন সিলেবাস আপডেট করে। কারণ জানো তো টেকনোলজি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নতুনত্ব আসছে, সেই টেকনোলজির সাথে সামঞ্জস্য রেখে সিলেবাসগুলো মডিফাই করা হয়, সিলেবাসগুলো রিঅ্যারেঞ্জ করা হয়।
তো সেই ক্ষেত্রে কিছু চ্যাপ্টার বাদ যায়, কিছু চ্যাপ্টার ইনক্লুড হয়, নতুন নতুন জিনিস ইনক্লুড হয়, এভাবে সিলেবাস বা বই নতুন নতুন ভাবে তৈরি হয়। তো যতবার এভাবে চেঞ্জ হয় সেগুলোকে প্রবিধান হিসেবে বলা হয়। তোমরা হচ্ছে 2016 প্রবিধান, এই প্রবিধান দিয়েই তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করবা। হয়তো আগামী 5 বছর পর আবার দেখবা যে সামনে 2020 প্রবিধান বা 21 প্রবিধান আসবে, তখন সেই প্রবিধানে আবার সিলেবাস পরিবর্তন আসবে, ঠিক আছে? তো যাও, তোমরা যে 2016 প্রবিধান, সেই 2016 প্রবিধানে সেমিস্টার শেষে আগে প্র্যাকটিক্যাল ফাইনাল হয়, এরপর হয় থিওরি ফাইনাল, ঠিক আছে? যেমন 2010 প্রবিধানে হতো কি জানো, যে ওদের আগে থিওরি ফাইনাল হতো, কারিগরি শিক্ষা বোর্ড যে পরীক্ষাটা নেয়, এরপরে থিওরি পরীক্ষা হওয়ার পর প্র্যাকটিক্যাল ফাইনাল দেয়। তোমাদের প্র্যাকটিক্যাল ফাইনালটাই আগে হবে। এই জন্য খেয়াল রাখবো, অনেক মেয়েরা যে আমাদের সেমিস্টার শেষে 1 সপ্তাহ বা 8 দিন 10 দিন একটু গ্যাপ থাকে, ক্লাস শেষ হয়ে যায়, স্টুডেন্টরা অনেকে কলেজ ছেড়ে চলে যায়, ওরা ভাবে যে সামনে তো ফাইনাল পরীক্ষা, আমি চলে গেলাম, কিন্তু এই ফাঁকে প্র্যাকটিক্যাল ফাইনালটা হয়ে যায়। এই জন্য নোটিশ খুব খেয়াল করবে, কলেজের নোটিশ বোর্ড খেয়াল করতে হবে, টিচারদের কথাগুলো খেয়াল করতে হবে। নিজের ইচ্ছে মতো স্টেশন বা তুমি তোমার যে জায়গায় আছো সেই জায়গা ত্যাগ করা যাবে না, নিজের এলাকায় যাওয়া যাবে না। বন্ধু বান্ধবের সাথে খবর থেকে যদি তুমি দূরে থাকো, নেটওয়ার্কের বাইরে থাকো, তাহলে তোমার বিশাল বড় ক্ষতি হতে পারে। অল টাইম আপ টু ডেট থাকবে তুমি তোমার বান্ধবীর সাথে, টিচারের সাথে, সর্বোপরি এই প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডের সাথে অবশ্যই তোমাকে লিঙ্ক থাকতে হবে, খবর নিতে হবে। তুমি 1 মাসের জন্য চলে গেছো, খবর নাই, কারো দায় পড়েনি যে তোমার বাসায় গিয়ে তোমাকে খবর দিবে, কারো দায় পড়েনি যে কেউ তোমাকে মোবাইলের খবর জানাবে, এটা দায় তোমার, তোমার নিজ থেকেই খবর জেনে নিতে হবে, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে মূল্যায়নের একটা সাইকেল দেখালাম, তারপরে কিভাবে কি হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি বারবারই কথাটা বলছি। ওকে, আমাদের চ্যাপ্টার 1 ছিল ইলেকট্রিসিটি এন্ড ইটস নেচার, বিদ্যুৎ এবং এর প্রকৃতি, বিদ্যুৎ কি এবং সে কিভাবে আমাদের সাথে আচরণ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। প্রথমে হচ্ছে আমাদের সিলেবাস আলোকে কিন্তু এই চ্যাপ্টারগুলো সাজানো। মিনিং অফ ইলেকট্রিসিটি, তোমরা চাইলে বই খুলে দেখতে পারো, 1.1 আর্টিকেল নাম্বার 1.1 বলা হচ্ছে বিদ্যুতের অর্থ, মিনিং অফ ইলেকট্রিসিটি, বিদ্যুৎটা আসলে কি বোঝাতে যাচ্ছে। আচ্ছা, আমার একটা ইংলিশ স্লাইডে মনে করা আছে, তারপর আমি বলি, কারণ বাংলাতে বললে ভালো হতো, কিছু স্লাইড আমার বাংলায় আছে, কিছু করার না, এগুলাতে তোমরা কোনো আজে বাজে সমালোচনা করো না। কারিগরি শিক্ষা বোর্ড ইংলিশ সিলেবাস বানিয়েছে, লিখতে হবে এগুলা? না না, কিছু লিখতে হবে না, আমি বলছি বই আছে, বই তো অনেক কিছু আছে, বইয়ের থেকে বাইরে বাড়তি কিছু আমার এই স্লাইডে থাকবে হয়তো, দরকার নেই, তোমরা শোনো, আমি বলছি, জাস্ট প্রশ্ন থাকলে বলো আর কি, তাহলে কভার হয়ে যাবে। বই তো কিনেছো, সমস্যা নেই। আর ইংলিশে বলছি এই কারণে, বাংলা তো বই আছে তোমার, ইংলিশে যদি হতো তাহলে ইংলিশে চর্চা হবে, তোমাদের ইংলিশে তো একটা সাবজেক্ট আছে এখানে। আর ইংলিশের প্রতি এত অ্যালার্জি থাকলে মুশকিল, দেশে বাইরে হায়ার এডুকেশন যেতে চাইলে ইংলিশে অবশ্যই তোমাকে অনেক ভালো স্বাবলম্বী হতে হবে। অনেকে বলে আমরা মাতৃভাষা বাংলা, বাংলাদেশ শিখবো, বাংলাদেশ সব করবো, আমি নিষেধ করিনি, বাংলা তো অবশ্যই শিখবে, কিন্তু পাশাপাশি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা অবশ্যই তোমার আয়ত্তে থাকতে হবে, পারফরমেন্স ভালো থাকতে হবে। দোষের হবে যে তুমি 4-5টা ভাষা জানো, সেটা কি দোষের? বলো, তুমি যদি 4-5টা ভাষা জানো, স্যার। দোষের না। তুমি হিন্দি ভাষা জানতে পারো, না স্যার। তুমি চায়না ভাষা জানতে পারো, এটা কি দোষের? এটা তোমার আরো, যেমন ডক্টর শহীদুল্লাহ, উনি অনেক ভাষার পণ্ডিত ছিলেন, এই জন্য অ্যালার্জি যেন না হয় এই বিষয়গুলোতে। ইলেকট্রিসিটি যে টাইপ অফ এনার্জি, হ্যাঁ, ইলেকট্রিসিটি অবশ্যই এক ধরনের শক্তি, দ্যাট ক্যান বিল্ড আপ ইন ওয়ান প্লেস অর ফ্লো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। খুবই সুন্দর। বিদ্যুৎ এক ধরনের শক্তি যা কোন একটি জায়গায় তৈরি হয় এবং সেটি ওই জায়গায়ও থাকতে পারে, অথবা ওই জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো হতে পারে। বিদ্যুৎ শক্তি স্থানান্তরিত হতে পারে, রাইট, স্থানান্তরিত হতে পারে। যেমন এখানে কিন্তু আসলে বিদ্যুৎ যে 2 ধরনের, সেটা আমরা একটু হিন্টস পাচ্ছি। বিদ্যুৎ 2 ধরনের, তোমরা বইয়ে দেখতে পাবে, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে জলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কোনটা? স্থির বিদ্যুৎ হচ্ছে যে জায়গায় এই বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেই জায়গায় থাকবে, সে মুভ করবে না, অর্থাৎ ইলেকট্রন। বিদ্যুৎ তৈরি কিন্তু মূল দায়ী হচ্ছে ইলেকট্রন। আমি এতগুলো স্টুডেন্ট হয়তো আমি জনে জনে শুনতে পারিনি যে কতজন তোমরা সায়েন্সে আছো, কতজন কমার্স বা আর্টস থেকে আসছো, বা অনেকগুলো স্টুডেন্ট আসছে ভোকেশনাল থেকে। তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা ভোকেশনালতে আসছো, তারা খুবই সুন্দর বুঝতে পারবে। যারা আর্টস কমার্সে আসছো, তাদের জন্য একটু বেশি মেহনত করতে হবে, বেশি পড়তে হবে, বেশি বেশি স্টাডি করতে হবে। তুমি যদি সায়েন্স স্টুডেন্টের সাথে তুলনা করো, তাকে যদি অনুসরণ করো যে আচ্ছা ও তো 24 ঘন্টার ভিতরে মাত্র 4 ঘন্টা পড়ে, 5 ঘন্টা পড়ে, হবে না। ওরা 4 ঘন্টা বলে তোমাকে 8 ঘন্টা পড়তে হবে। আর তোমার কিন্তু একটা ড্রব্যাকস আছে, সেটা কি? তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তুমি আর্টস বা কমার্স, তোমাকে বেশি পড়তে হবে, তাহলে তুমি এদের সাথে প্যারালালি চলতে পারবে একসাথে, বা তাদের চেয়েও ভালো করতে পারবে। ওকে,
তাহলে বিদ্যুৎ আকর্ষণ শক্তি যেটা একটা জায়গায় তৈরি হয়, সেই জায়গায় তৈরি হয়ে সেখানে আবদ্ধ থাকতে পারে অথবা সেখানে ফ্লো করতে পারে। এই ফ্লোটা হচ্ছে কিভাবে? বিদ্যুৎ শক্তিটার যে ফ্লো হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে, সেটা কিভাবে? সেটা ইলেকট্রনের মাধ্যমে, তাই না? বিদ্যুৎ সৃষ্টির মূল দায়ী হচ্ছে ইলেকট্রন। তা একটা পরমাণুর ভিতরে মৌলিক 3টা কণিকা থাকে। কয়টা কণিকা? 3টা। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। রাইট। আচ্ছা দেখি আমাদের স্লাইডে কি বলছিল না দেখি একটু। এই যে কথাটা প্রথম লাইনে ছিল সেটা বলা হচ্ছে যে when electricity gathers in one place it's known as static electricity। হ্যাঁ, যখন ইলেকট্রিসিটি একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে সেটাকে আমরা বলছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, মানে স্থির বিদ্যুৎ। ঠিক আছে? এরপর যেমন এখানে একটা ছবি দেখানো হচ্ছে যে স্থির বিদ্যুৎ কিভাবে তৈরি হয়। যেমন একটা ড্রাই ক্লথ, একটা শুকনো কাপড়, আর এখানে একটা তোমার পার্সপেক্স রড, একটা রড, কাচের একটা মানে রড যেটাকে বলছি আমরা। এটা এই শুকনো রেশম কাপড় দিয়ে যদি তুমি এই রডের উপরে ফ্র্যাকশন করো, যদি ঘর্ষণ করো, ঘষো, তাহলে দেখবা যে দুইটা আলাদা আলাদা পদার্থে দুই ধরনের চার্জ সৃষ্টি হবে। যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে কাপড়ে ইলেকট্রন সৃষ্টি হচ্ছে, যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, আর এই রডটাতে, কাঁচের দণ্ডটাতে তৈরি হচ্ছে পজিটিভ চার্জ। রাইট। এবং এই চার্জগুলো কিন্তু এই জায়গাগুলোতে সীমাবদ্ধ আছে, এটা কিন্তু মুভ করছে না। তাহলে এই ধরনের বিদ্যুৎ আমরা কি বলছি? এই ধরনের বিদ্যুৎকে আমরা বলছি স্থির বিদ্যুৎ, যেটা ইংলিশে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ওকে। আরে বাবা একটু শব্দ করো না। তো এখন কোন পদার্থে ইলেকট্রন থাকবে, কোন পদার্থে পজিটিভ চার্জ, কোন পদার্থে নেগেটিভ চার্জ থাকবে, সেটা নির্ভর করছে পদার্থের প্রপার্টিজের উপর, বৈশিষ্ট্যের উপরে। ঠিক আছে? এখানে দুইটা ছবি দেওয়া আছে। দেখো এটা হচ্ছে পার্সপেক্স রড, আর এটা হচ্ছে পলিথিন রড, প্লাস্টিক টাইপের। ঠিক আছে? কাপড় কিন্তু দুটোই শুকনো কাপড়। তুমি শুকনো কাপড় যদি পার্সপেক্স রডে ঘর্ষণ করো, তাহলে শুকনো কাপড়ে হয় নেগেটিভ চার্জ আর পার্সপেক্স রডে হয় পজিটিভ চার্জ। আবার ওই সেই শুকনো কাপড় দিয়ে যদি তুমি একটা প্লাস্টিকের রডে যদি তুমি ফ্র্যাকশন করো, যেমন যে আমরা চিরুনি আছে না, মাথা শুকনো চিরুনি, যে তুমি যদি মাথা চুল আঁচড়াও, দেখবা যে ছোট ছোট কাগজের টুকরো কিন্তু টেনে ধরে। আমরা একটু ছোটবেলায় এগুলো দেখেছি, তাই না? খেলার মতো মজা লাগে এগুলো দেখলে। তো ওরকম ব্যাপার, ওটা কিন্তু স্থির বিদ্যুতের একটা ঘটনা, তো যাই হোক। আচ্ছা, আমাদের দেখো কিভাবে 80 মিনিট শেষ হয়ে যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না। 80 মিনিট কিভাবে শেষ হবে তুমি ক্লাস করে টের পাবে না। 80 মিনিট ঠিক যেন মনে হবে 20 মিনিট, 30 মিনিট। এই জন্য তো আমি এত দ্রুত কথা বলছি, কারণ কথা অনেক, পড়াশোনা অনেক, অনেক তথ্য। ঠিক আছে? একটু ক্যাপচার করো। আর প্রত্যেকটা ভিডিও লিংক আমি আগামী ক্লাসে জানাবো যে এই ভিডিওগুলো, প্রত্যেকটা ক্লাসের ভিডিওটা কোথায় থাকবে। কারণ দেখো আজকে এই যে তড়িঘড়ি করে শিখছো, তো যখন তুমি আপন মনে কিছু সময় নিজের জন্য থাকে, মোবাইলে হেডফোন দিয়ে সেই ভিডিওটা যদি তুমি তোমার মোবাইল আবারও দেখো, দেখবে ক্লাসটা পরিপূর্ণ হবে, তাই না? এই অনলাইনে ক্লাসের সুবিধা কি জানো? যে একটা ক্লাস যদি তুমি ভুলে যাও, না বুঝো, তুমি ক্লাসটা আবার রিপিট করবার সুযোগ পাও। কিন্তু ক্লাসরুমের যে ক্লাসটা, সেই ক্লাসটা কি ভিডিও করে রাখা হয়? কখনো রাখা হয় সেই ক্লাসরুমের ক্লাসটা? না স্যার, না। হয় না। তো তুমি যদি সেই ক্লাসটা আবার দেখতে চাও, তাহলে কি পারবে? সেই ক্লাসটা যদি আবার তুমি জানতে চাও, তাহলে হয়তো বা স্যারকে রিকোয়েস্ট করতে হবে যে স্যার ক্লাসটা যদি বা টপিকটা যদি আবার বুঝান তাহলে ভালো হয়, কঠিন ছিল, বুঝি নাই। কিন্তু এই অনলাইন ক্লাস বা এই যে ভিডিও যে রেকর্ডিং হচ্ছে, এই ক্লাসগুলোর সুবিধা এটাই যে দুর্বল সে 4বার ভিডিওটা দেখবে, যে মোটামুটি সে 2বার দেখবে, আর যে খুবই ভালো স্টুডেন্ট সে আজকের এই ক্লাসে সে বুঝে ফেলবে। কারণ আমাদের ক্লাসে সব ক্যাটাগরি স্টুডেন্ট আছে, নিশ্চয়ই তোমরা জানো। খুবই ভালো স্টুডেন্ট আছে, মাঝারি টাইপের স্টুডেন্ট আছে, এবং কিছু আছে খুবই দুর্বল, যাদের অনেক সময় ধরে পড়ালে তারা বোঝে। তো তাদের জন্য আমি বলবো এটা খুব ফ্রুটফুল হবে, খুব অর্থবহ হবে। ঠিক আছে? তো আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ দেখছি, কিছু ছবিও দেখলাম উদাহরণ। এবার আমরা জলবিদ্যুৎ নিয়ে কথা বলি। ইলেকট্রিসিটি দ্যাট মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। দেখো ইংলিশগুলো কত সহজ। ইলেকট্রিসিটি দ্যাট মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। হ্যাঁ, খুবই সহজ কথা। যে ইলেকট্রিসিটি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে তাকে আমরা বলছি কারেন্ট ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ। তো এই উদাহরণগুলো দেখো, নিশ্চয়ই একটা ব্যাটারি, লাইট, এগুলো সবই তোমরা জানো, তাই না? ব্যাটারিতে একটা লাইট জ্বলছে এবং তার দিয়ে কানেক্টেড করা আছে, তাই না? এই যে তার, এই অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে জানো? অ্যারো চিহ্ন দিয়ে, এই তীর চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে কেউ বলতে পারবে? কেউ একজন? স্যার স্থানান্তরিত হচ্ছে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, স্থানান্তরিত হচ্ছে। সুন্দর। এটা একটু রেসপন্স করো। এতগুলো মেয়েরা যদি তোমরা রেসপন্স না করো, তোমার উপরে আমাদের পার্টিসিপেন্ট হাফ সেঞ্চুরি। তোমরা দেখতে পাচ্ছ অনেকে, হয়তো আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 50 জন। দুঃখজনক, কারণ ফার্স্ট শিফট সেকেন্ড শিফট একসাথে 98 জনের ভিতরে 50 জন
সেই হিসাবে বলতে পারি উপস্থিতি 50%, প্রায় 50%, তাই না? আরো কেন বাকি মেয়েরা যে কেন অংশগ্রহণ করছে না আমি জানি না, তাদের কি কারণে কি প্রবলেম হচ্ছে। তো ভিডিওগুলো থাকছে, এটা সুবিধা যে পরবর্তীতে মেয়েগুলো হয়তো বা এই ভিডিওগুলো থেকে ক্লাস স্যার অনেকে অ্যাড হতে পারছে না, এজন্য আসতে পারতেছে না। তোমরা একটু যদি এই যে মোবাইল নাম্বার দিয়েছি, তো যদি কেউ ভাবে ইয়ে করে একটু দেখো যদি টেকনিক্যালি সাপোর্ট দেওয়া যায় বা বোঝানো যায়। হ্যাঁ, তো এটা কারণ সবার তো আসলে সবাই টেকনিক্যালি এত সাউন্ডেড না, সবাই তো টেকনিক্যালি নলেজ সবার ভালো না, একই রকম নয়। এমনও মেয়ে আছে দেখবা যে এই ফার্স্ট টাইম সে ফেসবুকের নাম শুনলো বা ফেসবুকের অ্যাকাউন্ট করলো, একটা ফেসবুক আইডিও হয়তো অনেকের আছে, এরকম অনেকে আছে। কারণ অনেকে জি স্যার। অনেক মেয়েরা গ্রামের বেশ প্রত্যন্ত এলাকা থেকে, অনেক নিভৃত এলাকা থেকেও আসছে, যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে এই পর্যন্ত আসছে। তারা তাদের হাতে একটি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন, এটা তো খুব কঠিন একটা ব্যাপার তাদের জন্য, তাই না? অনেক অভাবী দরিদ্র কিছু স্টুডেন্টও আছে। যাই হোক, হবে, আশা করি সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ, কোনো স্যার। সমস্যা নেই। তো অ্যারো চিহ্ন দিয়ে আসলে বোঝানো হচ্ছে মেইনলি, এই যে অ্যারো চিহ্নগুলো দেখানো হচ্ছে, এটা ইলেকট্রন ফ্লো। আমি বললাম না যে একটা পরমাণুর ভিতর তিনটা কণিকা থাকে, তিন কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর মধ্যে বিদ্যুৎ তৈরিতে একমাত্র দায়ী যে সেটা হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রন একমাত্র বিদ্যুৎ শক্তিটা স্থানান্তরিত করে এক জায়গা থেকে আরেক জায়গায়, সে শক্তিটা স্থানান্তর করছে। এখন এই ইলেকট্রন কোন প্রান্ত থেকে কোন প্রান্তে যাবে সেটা নির্ভর করছে বিভব পার্থক্যের উপরে। তো এটা আরো জটিল ব্যাপার, এটা পরে আমরা ধীরে ধীরে জানবো। আমরা বেসিক কথা বলে নিচ্ছি আপাতত। ব্যাটারি, এটা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা হচ্ছে বিদ্যুৎ যে শক্তিটা, সেই শক্তির উৎস। এই শক্তিটাতে আমরা কি চালাচ্ছি বলতো? একটা লাইট, তাই না? বাল্ব। তো ব্যাটারির ভিতরে যে শক্তিটা আছে সেই শক্তিটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। আর লাইট যেটা আমরা যে শক্তিটা দিচ্ছি সেটা কি শক্তি বলো? লাইটটা কি শক্তি দিচ্ছে? আলোক শক্তি। রাইট, তাহলে আমরা বলতে পারি আলোক শক্তি। রাইট, আলোক শক্তি। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে, বলা যায়? জি স্যার। তো শক্তির তো রূপান্তর আছে। হ্যাঁ স্যার। ওকে, শক্তির তো রূপান্তর আছে, শক্তি এক শক্তিতে আরেক শক্তিতে রূপান্তর হয়, এটা প্রতিনিয়ত হচ্ছে। আচ্ছা, 11টা বেজে গেছে, আর মাত্র আমাদের 15-20 মিনিট সময় আছে। চেষ্টা করি, চ্যাপ্টারটা ছোট তো, আর যদি হ্যাঁ দ্রুত সময় চলে যায়। যদি ক্লাসগুলো এভাবে ফ্রুটফুল হয়, তোমরা যদি ভালো রেসপন্স করো, 80 মিনিট তোমার কাছে ঠিক যেন 20 মিনিট মনে হবে। আবার যদি ক্লাস যদি হয় বোরিং, খুব বিরক্তিকর, তাহলে তোমার 20 মিনিট হয়ে যাবে প্রায় 2 ঘন্টার মতো মনে হবে, যে সময় কেন শেষ হচ্ছে না, তাই না? তোমরা ইত্যাদি প্রোগ্রামটা দেখো, এক যে ম্যাগাজিন অনুষ্ঠান বিটিভিতে হয়, খুব চমৎকার একটা অনুষ্ঠান ইত্যাদি। জি স্যার। ওকে, ইত্যাদি দেখতে যে দেখবে ইত্যাদি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কিভাবে চলে যায় তুমি টের পাবে না। ইত্যাদি প্রোগ্রাম খুব মজার প্রোগ্রাম, মজার জিনিস আসলে দ্রুতই শেষ হয়ে যায়। আর যদি তুমি বিটিভির সেই ইংলিশ খবর শোনো 10টার রাতের ইংরেজি সংবাদ, দেখবা 5 মিনিটের মাথায় তোমার ঘুম চলে আসবে, চোখে ঘুম চলে আসবে, তাই না? এবং তোমার কাছে সেই আধা ঘন্টা রাইট, কারণ তুমি কিছু বুঝতে পারছো না, এইসব ইংলিশ বুঝতেও পারছো না, আর খবরগুলো মজা লাগছে না, যার কারণে তোমার কাছে 30 মিনিট তোমার 3 ঘন্টা মনে হবে। তো যাক, ওকে, আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে একটু ওয়ার্ম আপ করে নিব, মাঝে মধ্যে বোরিং কাটানোর জন্য কিছু হয়তো বা প্রাসঙ্গিক একটু অন্য কথাটা আসতে পারে। তো এই যে ব্লু কালারের যেটা অ্যারো চিহ্ন দেখতে হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো বোঝানো হচ্ছে, অর্থাৎ ব্যাটারির এই যে নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন যাচ্ছে, যে লাইটের ফিলামেন্ট দিয়ে ঘুরে এই যে এই তার দেশে ব্যাটারি পজিটিভ প্রান্তে আসছে। তাহলে আমরা বলতে পারি যে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা হচ্ছে ইলেকট্রনের আধার। এই ব্যাটারির নেগেটিভ প্রান্তে প্রচুর ইলেকট্রন আছে, আর ব্যাটারির পজিটিভ প্রান্তে আমরা বলতে পারি যে অনেক ইলেকট্রন ঘাটতি। তাহলে যদি ব্যাটারি পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে, তাহলে এই ইলেকট্রনগুলো সেই ঘাটতি প্রান্ত অর্থাৎ পজিটিভ প্রান্তে ইলেকট্রন ফ্লো করবে অনেকটা ব্যাপন প্যাটার্নে, ব্যাপন প্রক্রিয়া, ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়ার মতো মনে হবে। যে শব্দ করো না, কি জানি কার মাথাতে কি টোকা মারছে না হাতুড়িতে বাড়ি মারছে, বুঝি না, এত শব্দ কি না, কাপড় কাচতেছো কেউ? আমি জানি না যে কে কোথায় অনলাইনে ক্লাস করছো, অনেকে ওয়াশরুমে আছে কিনা, না কোথায় ছাদের উপরে, না যেখানেই থাকো, নয়েজটা একটু ফ্রি করো, নয়েজ ফ্রি করতে হবে বাবা, নাহলে ডিস্টার্ব হবে। কারণ আমাদের ক্লাসের ভিডিওটা থেকে যাচ্ছে, ক্লাসের ভিডিও থেকে যাচ্ছে, পরবর্তীতে তোমরাই হয়তো এই ক্লাসগুলো আবার শুনবে, আবার দেখবে। তো ঠিক আছে স্যার, স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমরা ভিডিওগুলো আবার কোথায় দেখতে পারবো? এখানে পারবে অবশ্যই, আমি লিংক জানাবো। আজকে তো শেষ ক্লাস নয়, নেক্সট ক্লাস আমি জানাবো তোমাদের। আমার ইউটিউব চ্যানেল আছে, আমি সেই চ্যানেলে এই ভিডিওগুলো রাখবো, তোমরা তোমাদের ইউটিউবে সার্চ করে দেখবে। এতদিন ইউটিউবে গান দেখেছো, নাটক দেখেছো, এখন আর দেখা যাবে না, এখন এগুলোই দেখতে হবে। এবং এইসব দেখলে বাবা মা খুশি হবে, এবং বাবা মা ভাববে যে আমি সার্থক,
আমার মেয়েকে এই স্মার্টফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি সার্থক। আমার মেয়ে প্রপার ওয়েতে ব্যবহার করছে। এতদিন যা অ্যাবিউজ করেছো, মিসইউজ করেছো, যেটা অপব্যবহার করেছো অ্যান্ড্রয়েড ফোনের, এখন সেটার কিছুটা শুধরায় নাও, সুযোগ এসেছে আর কি। এখন ফেসবুকে পড়ে থাকলে বাবা মা অতটা তোমাকে চিল্লাচিল্লি করবে না, ভাববে কি জানো যে তুমি অনলাইনে ক্লাস করছো। তবে পড়াশোনা করছি। হ্যাঁ, তবে এই সুযোগ নেওয়া যাবে না বাবা, এই সুযোগ নেওয়া যাবে না। যে কথায় কথায় যদি বলো যে বাবা তুই ঝাড়ি দেই সারাদিন মোবাইলে পড়ে থাকিস কেন, যদি তুমি বলো যে অনলাইনে ক্লাস হচ্ছে। আমি বাবা মা যারা কাছাকাছি আছে, আমি বাবা মার উদ্দেশ্যে বলছি, অভিভাবকের উদ্দেশ্যে, যদি কেউ কাছাকাছি থেকে থাকেন, আল্লাহ স্যার বলিয়েন না। না না বলতে হবে, আপনারা যদি কাছাকাছি কেউ থেকে থাকেন অবশ্যই অনলাইনে ক্লাস রুটিনটা দেখবেন। ক্লাস রুটিনের বাইরে যদি মেয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে তাহলে বুঝতে হবে সে ক্লাসের বাইরে আছে, এটা একটু বুঝতে হবে। ওকে, আচ্ছা এবার জলবিদ্যুৎ নিয়ে আমরা কথা বলেছি। তাহলে এই যে বাড়তি ইলেকট্রনটা যখন তুমি কানেক্টেড করে দিবে, তখন এই বাড়তি ইলেকট্রন গুলো পজিটিভ প্রান্তে যাবে। এবং কতক্ষণ যাবে, কতদিন পর্যন্ত যাবে? যতক্ষণ না ব্যাটারি পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত সমান না হচ্ছে, রাইট, সমান না হচ্ছে চার্জের ব্যাপারটা। অনেকটা এভাবে বলতে পারি আমরা যে একটা পুকুরে অনেক পানি, তো ওর নিচে আরেকটা পুকুর আছে, সেই পুকুরে একদম পানি নাই। তুমি যদি পুকুরের পাড়টা কেটে দাও তাহলে কি ব্যাপারটা হবে? ওই যেটাতে বেশি পানি আছে সেই পানিগুলো নিচের পুকুরে নেমে যাবে না? তো পানি, সেই পানিটা কতক্ষণ নামবে? পানিটা কতক্ষণ নামবে? যতক্ষণ না দুই পুকুরের লেভেল সমান হয়েছে, তাই না? রাইট, বিদ্যুৎটা অনেকটা একদম এরকম। ওকে, আমরা পরের কি বলছি একটু দেখি। আমাদের কিন্তু 10 মিনিটের রিমাইন্ডার দিয়েছে, ক্লাস একটু পরে টার্মিনেট হবে। এখন আবারও বলছি, যার অ্যাটেন্ডেন্সটা দাওনি, আমাদের 8 মিনিট সময় আছে ক্লাস শেষ হবার। তো যারা এখন অ্যাটেন্ডেন্স দাওনি, কষ্ট করে একটু চ্যাটিং এ দিয়ে দাও, চ্যাটিং অপশনে। যদি 3 দিনই থেকে থাকো তাহলে কমা দিয়ে 3 বার সিরিয়াল নাম্বার দিবা, 2 দিন থেকে থাকলে 2 দিন, আর আজকে যারা প্রথম অ্যাটেন্ড করছো তারা অনলি একবার টাইপ করবে, ঠিক আছে? আমরা এখানে আরো অনেক কিছু কথাবার্তা বলছি, আমি জাস্ট কথাগুলো বলি। তাহলে কারেন্ট হচ্ছে দুই ধরনের। কোন কারেন্টটা? জলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কোনো কথা নাই, স্থির বিদ্যুৎ ওই জায়গায় থেকে থাকবে। জলবিদ্যুৎ আবার দুই ধরনের। সেটা কি? ডাইরেক্ট কারেন্ট, আর এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমরা শর্টকাটে বলি এসি কারেন্ট, এসি। আবার এসি মানে এয়ার কন্ডিশন বুঝো না, এসি মানে এয়ার কন্ডিশনও বোঝায়, কিন্তু এখানে বোঝাবে অল্টারনেটিং কারেন্ট। আর এটা হচ্ছে ডিসি। আমরা ডিসি তো জেলা প্রশাসকও বলি, ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট। ডিসি মানে আবার জেলা প্রশাসক হয়, ডিস্ট্রিক্ট কমিশনার। ডিসি জেলা প্রশাসক, এখানে জেলা প্রশাসক, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো দুই ধরনের কারেন্ট এখানে দেখানো হয়েছে। তো ডাইরেক্ট কারেন্ট আসলে কি জানো, এটা খুবই সিম্পল, এটা জলবিদ্যুৎ ব্যাটারি। এটা হচ্ছে কি জানো, ইলেকট্রন গুলো সব সময় একই দিকে প্রবাহিত হবে, সময়ের সাথে সাথে একদিকে, দিক চেঞ্জ করবে না। আর অল্টারনেটিং কারেন্ট আবার একটু অন্যরকম, সেটা হচ্ছে কিছু সময় সে একদিকে যাবে, না কিছু সময় সে একদিকে যাবে, কিছু সময় তার বিপরীত দিকে আসবে। এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এই যে আমাদের বাসা বাড়িতে যে বাল্ব চলে, ফ্যান, টিভি, লাইট ইত্যাদি, ইলেকট্রিক আয়রন, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি যে অ্যাপ্লায়েন্স গুলো আছে, এগুলো চলে কিন্তু আসলে এসি কারেন্টে। অল্টারনেটিং কারেন্ট, ডিসি কারেন্টের ব্যবহারটা খুবই সীমিত জায়গায়। তুমি মোবাইলে যে চার্জ দিচ্ছ না, মোবাইলের ব্যাটারিটা ডিসি কারেন্ট নেয়। মোবাইলের ব্যাটারিতে চার্জটা ডিসি কার্ড হিসেবে সেভ করা থাকে, সঞ্চয় করা থাকে। ওকে, যে চার্জারটা কিন্তু মোবাইলের চার্জারটা কিন্তু সে এসি কারেন্ট নিচ্ছে, বাট মোবাইলে কি দিচ্ছে জানো? মোবাইলকে ডিসি কারেন্ট। রাইট, তাহলে ডিসি কারেন্ট খুব জরুরি। ডিসি কারেন্ট যে জরুরি না তা না। এবং সকল প্রকার ব্যাটারি থেকে, আবারও বলছি, সকল প্রকার ব্যাটারি থেকে আমরা যে কারেন্টটা পাই সেটা হচ্ছে ডিসি কারেন্ট। আর অল্টারনেটিং কারেন্টের ব্যবহার বিশাল বড় জায়গায়, ইন্ডাস্ট্রি বলো, এই বলো, বাসাবাড়ি বা বড় বড় জায়গা যেগুলোতে অনেক বড় বড় মেশিন চালাতে হয় অনেকই, সেই জায়গাগুলোতে এসি কারেন্ট চলে। এবং এসি কারেন্ট আমরা অ্যাভেলেবেল সব জায়গায় দেখতে পাই। ডিসি কারেন্টটা খুব সীমিত জায়গাগুলো, যেমন তুমি একটা চার্জার লাইট চার্জ দিচ্ছ, সেটা ডিসি কারেন্ট। তোমার যে ঘড়ি চলতেছে, যেটা দেওয়াল ঘড়ি, সেও তো কারেন্টে চলে। ওই দেওয়াল ঘড়িতে দেখবে ব্যাটারি যে লাগাইছে সেই ব্যাটারিটা ডিসি কারেন্ট দিচ্ছে। মোবাইল চলতেছে তোমার ব্যাটারিতে, যেটা সেটাও ডিসি কারেন্ট, ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা আছে। ওকে, দুই ধরনের কারেন্ট বলো। এবার দেখো কারেন্টের যে সময়ের সাথে সাথে যে কারেন্ট পরিবর্তন হয়, দিক পরিবর্তন, সেটা আমরা গ্রাফিক ইয়েকে দেখাচ্ছি। গ্রাফের বাংলাটা কি? গ্রাফিক তো বলে না, ছক কাগজ বলে না, গ্রাফ পেপার, লেখচিত্র স্যার। হ্যাঁ লেখচিত্র, রাইট, হ্যাঁ লেখচিত্র। আচ্ছা, এখন গ্রাফ পেপারে যদি আমরা এই যে কারেন্ট যে সময়ের সাথে যাচ্ছে, তারপর তার মান যে বাড়ছে কমছে, সেটা যদি আমরা গ্রাফে প্লট করি, গ্রাফে যদি
ছবি আগে দেখাতে চাই, তাহলে এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হবে এই প্যাটার্নের। এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এসি কারেন্ট, আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিসি কারেন্ট। এই যে ব্লু কালারে যেটা দেওয়া আছে, হ্যাঁ, তো দেখো তো অল্টারনেটিং কারেন্টের ছবিটা আমরা এখানে গিয়ে আপনাদের ক্লাস শেষ করে দিব, আমার সময় নেই। হ্যাঁ, এখানে ক্লাসটা শেষ হবে, এটা ক্লিয়ার বোঝার চেষ্টা করো। এই ধরনের ছবি অনেকবার আসবে, বারবার আসবে এই ছবিগুলো। ওকে, অল্টারনেটিং কারেন্টের যে গ্রাফটা দেওয়া আছে সেটা দেখো সময়ের সাথে সাথে, ও গ্রাফের দুইটা অ্যাক্সিস থাকে, অক্ষ নিশ্চয় জানো, এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ, তাই না? রাইট। এখানে এক্স অক্ষটা হচ্ছে, এখানে এক্স অক্ষ হচ্ছে যে টাইম অ্যাক্সিস, টাইম এক্স অক্ষ, যেটা আমরা হরিজন্টাল লাইনটা, হরিজন্টাল আনুভূমিক লাইনটা, এটা হচ্ছে এক্স অক্ষ। সেই অক্ষটা আমরা রিপ্রেজেন্ট করছি সময় অক্ষ দিয়ে, টাইম। ওকে, এবার ভার্টিক্যাল যেটা লাইন, আরে ফেরিওয়ালারও তো ডিস্টার্ব করছে, দেখি ফেরিওয়ালার কি চিল্লাচিল্লি করছে, তোমার সাউন্ড গুলো আসতেছে চলে। সকালবেলা ফেরিওয়ালাদের উৎপাত থাকে, হ্যাঁ, সবজি টবজি বিক্রেতা যারা ফ্যানে করছে। এখন এই যে ওয়াই অক্ষ যেটা ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে আমরা ম্যাগনিটিউড বলছি। ম্যাগনিটিউড মানে হচ্ছে মান, বিদ্যুতের মান। বিদ্যুতের মান অনেক ক্ষেত্রে আমরা বলি না যে লাইটের আলো কমে গেলে আমরা বলি না যে ভোল্টেজ কমে গেছে, আমরা বলি না যে ভোল্টেজ আপ ডাউন করছে। আসলে বিদ্যুৎ যদি মান কমে যায়, বেড়ে যায়, তাহলে দেখবা যে আলোর পরিমাণ, লাইট দিয়ে যদি বুঝাই, লাইটের আলো বেড়ে যাবে, যদি ভোল্টেজ কমে যায় লাইটের আলো কমে যাবে। ফ্যানের স্পিড বেড়ে যাবে, ফ্যানের স্পিড কমে যাবে। এটা হচ্ছে ভোল্টেজ বা ইলেকট্রিসিটির কম বেশি মানের জন্য। তো এসি কারেন্ট যেটা হয়, এসি কারেন্ট সময়ের সাথে সাথে সে মান বাড়তে থাকে, আবার সময়ের সাথে সাথে মান কমতে থাকে, আবার সময়ের সাথে সাথে সে দিক পরিবর্তন করে। দেখো আমরা যদি উপরের সাইকেলটা দেখি এবং এই সাইকেলটা যদি পজিটিভ হিসেবে দেখি, তাহলে দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট সময় বিদ্যুৎটা পজিটিভ দিকে আছে, দেখতে পাচ্ছ পজিটিভ দিকে। ঠিক এই সাইকেল শেষ হওয়ার পর এই টাইমটাতে আবার দেখো বিদ্যুৎটা নেগেটিভ দিকে আছে। নেগেটিভ দিকে আছে বোঝাচ্ছে এটাই যে এই উপরের প্রথম সাইডটা, এই সময়টাতে বিদ্যুৎ কথা বলো না, এই প্রথম অংশে বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হচ্ছে, এই প্রথম অংশে, দ্বিতীয় অংশে কিন্তু বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। আমি এই জন্য এই বাম পাশের ছবিতে দেখাচ্ছি যে অল্টারনেটিং কারেন্ট বলতে বোঝানো হচ্ছে সময়ের সাথে সাথে দিক চেঞ্জ করে। তো এই যে দেখো দিক চেঞ্জ হচ্ছে, আবার সে পজিটিভ দিকে যাচ্ছে, আবার সে নেগেটিভ দিকে যাচ্ছে। তো এসি কারেন্ট সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে। শুধু দিক পরিবর্তন করে না, সে আবার কিন্তু মানও পরিবর্তন হয়। দেখো এই যে মান কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি যদি শুরুটাই দেখি, বিদ্যুতের মান বাড়তে দেখো এক সময় পিক পয়েন্টে পৌঁছে গেছে, মানে সর্বোচ্চ মানে পৌঁছে গেছে। আবার দেখো আবার সর্বোচ্চ মান থেকে কমতে আবার শূন্যতে আসছে, শূন্য থেকে আবার সে বিপরীত দিকে বাড়তে একবার সর্বোচ্চ হয়ে গেছে, আবার কমতে সে আবার শূন্যতে আসছে। তাহলে আমরা আর 1 মিনিট 44 সেকেন্ড আছে, আমি কথা এখনই শেষ করে ফেলছি। আগামীতে ক্লাসে তো আরো স্টলই করব, তবে তোমরা আমাকে স্টপ করতে না বলি, বরং তোমাদের ইয়েটা বাড়াও, ওই যে কি বলে এটাকে, মনোযোগটা বাড়াতে হবে, ঠিক আছে? কারণ আমি যদি দ্রুত কথা বলি তাহলে বেশি ইনফরমেশন তোমার সাথে আমি শেয়ার করতে পারবো, ঠিক আছে? তাছাড়া খুব সমস্যা নেই, এটাতে ক্লাস শুনতে পাচ্ছি তো, আমরা বুঝতেছি। রাইট, এবং এটা ভিডিও আবার পারলে প্রয়োজনে দেখবা, যদি কেউ দুর্বল মনে করো নিজেকে। ওকে, দেখো আমরা কি জানি বলতে যেতে, কথা ঘুরিয়ে গেল, কথা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে। পজিটিভ সাইকেল আমরা বলছিলাম যে কার্ড যেদিকে যাচ্ছে, নেগেটিভ সাইকেল তার বিপরীত দিকে যাচ্ছে, এবং সময়ের সাথে সাথে মান বাড়ছে, তাই না? সময়ের সাথে সাথে মান বাড়ছে বা সময়ের সাথে সাথে মান কমে যাচ্ছে। তাহলে আমরা অল্টারনেটিং কারেন্টের দুইটা বৈশিষ্ট্য পাচ্ছি। একটা হচ্ছে সে সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে, তাই না? তার মুভমেন্টের দিক পরিবর্তন করে। আরেকটা কি, যে তার মান ভ্যারি করে, মানে তার মান কম বেশি হয়, সেটা ছবিতে দেখতে পাচ্ছ। এবং যদি স্মুথলি যদি সেটা ড্র করি আমরা সময়ের সাথে, তাহলে এই ধরনের একটা ওয়েভ পাবো। এই ওয়েভটাকে বলা হয় সাইন ওয়েভ। তোমরা নিশ্চয়ই যারা ত্রিকোণমিতি পড়ছো তারা সাইন, কস, ট্যান, কট, কসেক ইত্যাদি শুনছো না, 6টা অনুপাত। তো এই ওয়েভটা কিসের জানো? এই ওয়েভটা কিসের? এই ওয়েভটা হচ্ছে সাইন ওয়েভের। আর ডিসি কারেন্টটা হচ্ছে, একজন হাত তুলেছে কি জানি, আর ডিসি কারেন্টটা হচ্ছে যে সময়ের সাথে সাথে সে মান চেঞ্জ হবে